সাইফান নিজের হাতে রাখা ফুলগুলো বাড়িয়ে দেয় নীলার দিকে। নীলা এখনো হতবুদ্ধি নয়নে আহাম্মক হয়ে তাকিয়ে আছে সাইফানের পানে। তা দেখে সাইফান নিজের হাতে থাকা গোলাপ এবং বেলি ফুলের গাছটা নিজ হাতে পরিয়ে দেয় নীলাকে। নীলা এখনো হতবুদ্ধি নয়নে দাঁড়িয়ে আছে। এই প্রথম নিজের ভাই ছাড়া কোনো ছেলে তার হাতে ফুলের গাছরা পরিয়ে দিচ্ছে। এটা মোটেও আশা করেনি নীলা। নীলাকে এভাবে ভ্যাবলার মতো নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাইফান কিছুটা ধমকের সুরে বলে, গাজরা তো পরিয়েই দিয়েছি, এখন গোলাপ ফুল কোথায় পরাবো? গোলাপ ফুল তো আর পরানো যাবে না, তাই ধরো। আর যদি চাও তাহলে এই সবগুলো ফুল আমি তোমার মাথায় গুঁজে দিতে পারি। তুমি কি তা চাও? সাইফানের এই কথায় অবাকের রেশ কেটে যায় নীলার। নীলা হুড়মুড়িয়ে সাইফানের থেকে গোলাপ ফুলগুলো নিয়ে নেয়। তখন কিছুটা দূরে ভেসে আসে একটি মেয়েলি কণ্ঠ, নিশি, তুই এখানে কি করছিস? পেছন থেকে কারোর কণ্ঠ শুনে সাইফানের থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দাঁড়ায় নীলা। কেননা সে এবং সাইফান খুব কাছাকাছি দাঁড়িয়েছিল। পেছন থেকে এতক্ষণে আরো একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে, এই, তুই না ওয়াশরুমে গিয়েছিলি, তাহলে এখানে কি করছিস? আমরা ভেবেছি তুই ভয় পাচ্ছিস, তাই তোকে নিতে এলাম। নীলা এবার পেছনের দিকে ঘুরে দাঁড়ায়। তখনই তার চোখে পড়ে পিহু, সিনথিয়া, জেরিন ও মোনা এই দিকেই আসছিল। নীলা ওদের দেখে আতঙ্কিত কণ্ঠে বলে, তো তো তোরা এখানে কি করছিস? এই সময়ে ওরাও নীলদের সামনে এসে পড়েছে। সাইফানকে দেখে অবাক হয়ে যায় সবাই। ওরা দূর থেকেই নীলাকে দেখেছে, তবে নীলার সঙ্গে কেউ দাঁড়িয়ে আছে তা দেখেনি। জেরিন ভুরু কুঁচকে শুধায়, ভাইয়া, তুমি এখানে কি করছো? সাইফান ভনিতাভাবে জবাব দেয়, আমি এখান দিয়েই যাচ্ছিলাম, তখন দেখি মিস নিশির রাত এখানে দাঁড়িয়ে পুকুর পানে তাকিয়ে আছে। আমার মনে হয়েছে উনি হয়তো ভয় পাচ্ছে, তাই আমি ওনার সাথে সবেমাত্রই এখানে এসে দাঁড়ালাম। ইস, বোনদের সামনে সাধু সাজা হচ্ছে, আবার আমাকে কি সম্মান দিয়ে উনি উনি করে দেখছে দেখো। আমাকে একা এখানে ডেকে ভয় দেখিয়ে এখন কি চটাং চটাং করে মিথ্যা বলছে। এগুলো আপন মনে ভেবেই সাইফানকে এক নাগাড়ে বকে দিল নীলা। ওফ! জেরিনের ছোট্ট জবাব। সিনথিয়া নীলার হাতটা লক্ষ্য করতে দেখতে পেল নীলার হাতে তরতাজা টকটকে এক গুচ্ছ লাল গোলাপ। সিনথিয়া কৌতূহলবশত প্রশ্ন ছড়ে, তুই গোলাপ কোথায় পেলি নিশি? সিনথিয়ার প্রশ্নে নীলা সাইফানের দিকে অসহায় মুখ করে তাকায়। সাইফান নীলার দৃষ্টির অর্থ বুঝতে পেরে বলে, আসলে এই ফুলগুলো আমার কাছে ছিল। কাকে দিব ভাবতে ভাবতেই নিশির রাতকেই দেখতে পেলাম, তাই ওনাকেই দিয়ে দিলাম। তোমরা চাইলে এখান থেকে ফুল নিতে পারো। না না ভাইয়া, আমাদের কাছে ফুল আছে, আমরা আর ফুল দিয়ে কি করব? বলতে বলতেই তাদের হাতে থাকা ফুল সাইফানকে দেখায়। তা দেখে সাইফান বলে, তোমরা হোস্টেলে যাবে না? হ্যাঁ, এক্ষুনি চলে যাব, তাই তো নিশিকে ডাকতে এলাম। ও আচ্ছা, ছোট করে বলে সাইফান। পিহু সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে সাইফানের দিকে প্রশ্ন ছড়ে, আচ্ছা ভাইয়া, তুমি নিশিকে আপনি করে বলো, তাহলে ওদের তুমি কেন? সাইফান কিছু বলার জন্য মুখ খুলেছিল, তাকে চুপ করিয়ে মোনা বলে, সমস্যা নেই, ভাইয়া তো আমাদের থেকে বড়, তাই ভাইয়া আপনি আমাদের তুমি করেই বলবেন। শেষ কথাটা সাইফানের দিকে তাকিয়ে বলে মোনা। সাইফান পূর্বের ন্যায় ছোট করে বলে, আচ্ছা, তোমাদের ভার্সিটির পড়াশোনা তো শেষ, বিদায় বরণও হয়ে গেছে, তাই তোমাকেও অফিসে যেতে হবে। আমি বারবার বলেছি তোমাকে ও আর্য আর জিহাদের সাথে কোম্পানি সামলাতে হবে। রাগে তিরতির করতে করতে কণ্ঠে বাজ এনে বললেন পাভেল চৌধুরী। পাভেল চৌধুরীর ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠল ডাইনিং টেবিলে বসে থাকা প্রত্যেকে। তারা আভাস পাচ্ছে বড় কোনো ঝড় আসতে চলেছে বাপ ছেলের মধ্যে। ডাইনিং টেবিলে বসে থাকা সবাই কেঁপে উঠলেও একজন তখনও কোনো ভনিতাহীনভাবে খাবার খেয়ে যাচ্ছে। পাভেল চৌধুরীর কথা যেন তার কান অবধি পৌঁছালো না।
সে আর কেউ না, সাইফান। সাইফানকে কিছু বলতে না দেখে পাভেল চৌধুরী সাইফানকে উদ্দেশ্য করে আবারও বলেন, আমি কি বলেছি তুমি কি শুনতে পাচ্ছ না? আহ ভাইজান, বাদ দিন না। ওর যখন ইচ্ছে হবে তখন না হয় কোম্পানিতে যাবে। পাশ থেকে জাবেদ চৌধুরী বললেন। জাবেদ চৌধুরীর কথা শুনে ক্রোধ যেন বেড়ে গেল পাভেল চৌধুরীর। তিনি কটমটিয়ে বলেন, কেন, এতদিন কি ওই বখাটেদের সাথে গুন্ডামি করে বেড়াবে? রাস্তাঘাটে কি ওর নিজেদের আড্ডাখানা পেয়েছে? কে বলবে ও আমার ছেলে? আমার ছেলে হয়ে ও এভাবে বেকার হয়ে ঘুরবে আর এই রাজনীতি ফাজনীতি করবে? কি পায় এই রাজনীতি ফাজনীতিতে করে? এতক্ষণ চুপ থাকতে পারলেও ও রাজনীতি নিয়ে টান দেওয়ায় আর চুপ থাকতে পারল না। সাইফান গলা খাঁকড়ে বলে ওঠে, সবকিছু টানলেও আমার রাজনীতিকে কখনো টেনে নিয়ে এসো না বাবা। আমি কখনো তোমার অবাধ্য হইনি, তবে আমি রাজনীতি ছাড়তে রাজি নই। আমি রাজনীতি ছাড়তে পারবো না। আর ভুলে যেও না, তোমার বেস্ট ফ্রেন্ডকে দেখে আমি এই রাজনীতিতে পা ফেলেছি। এখন এখান থেকে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। মনে রেখো, তোমার বেস্ট ফ্রেন্ডও একজন রাজনীতিবিদ। এটাই তোমার ভুল ছিল, ওর মতো একজনকে আমার বেস্ট ফ্রেন্ড বানানো। আর তুমি তো মুখটা বন্ধ রাখো। আবার নির্লজ্জের মতো বলছে আমি কখনো তোমার অবাধ্য হইনি। নিজে কি ভুলে গেছো আমার সেই রাজনীতিবিদ বন্ধুর মেয়েকে বিয়ে করার কথা বলে নিজেই বিয়ে থেকে পালিয়ে গিয়েছে? আমি কি একা পালিয়েছিলাম? তোমার বন্ধুর মেয়ে, ও তো পালিয়েছিল বিয়ে করতে থেকে। তাহলে এখানে আমার দোষটা কোথায়? পাভেল চৌধুরী কথার প্রতিবাদী কণ্ঠে বলে, সাইফান। সাইফানের কথা শুনে পাভেল চৌধুরী কিছু সময়ের জন্য চুপ হলেও পূর্বের ন্যায় আবারও বলেন, যাই হোক না কেন, তোমাকে কালকে আমার সাথে অফিসে যেতে হবেই। এটাই আমার শেষ কথা। এই, থামো তোমরা। এটা খাবার টেবিল, তোমাদের অফিসের মিটিং রুম না। বাপ ছেলের মধ্যে কথাটিকে বলে উঠলেন কোহিনূর চৌধুরী। কথায় আছে, শান্ত মানুষ সহজে রাগে না, যদি রেগে যায় তবে তারা বিপর্যয় ডেকে আনতেও দ্বিধাবোধ করে না। ঠিক তাই হয়েছে কোহিনূর চৌধুরীর সাথে। কোহিনূর চৌধুরীকে ভাবে রেখে যত শান্ত হয়ে যায় বাপ বেটা। ডাইনিং টেবিল এখন পুরোপুরিভাবে নিস্তব্ধ, নীরব হয়ে গিয়েছে। নীরবতা ভেঙে ইয়াসমিন চৌধুরী বলেন, আপা, আপনি শান্ত হন। ইয়াসমিন চৌধুরীর কথায় কোহিনূর চৌধুরী কিছুটা শান্ত হলেও পূর্বের ন্যায় একই সুরে বলেন, কিভাবে শান্ত হব আমি ইয়াসমিন? এদের বাপ বেটার জ্বালাই যন্ত্রণায় ঠিক মতন কিছু করতেও পারি না। এখন তুমি বলো, তুমি কি করব বলো? তোমার বাবা বলছে অফিসে যেতে আর তুমি বলছো রাজনীতি করবে। দুইটা তো আর একসাথে করা যায় না। এখন বলো, তুমি কি করবে? শেষের কথাগুলো সাইফানের কানে তাকিয়ে কোহিনূর চৌধুরী বললেন। সাইফান মায়ের কথা শুনে হালকা ঢোক গেলে মনে মনে কিছু একটা ভেবে বলে, আমি বাবার সাথে অফিসে যাব, তবে আমার একটি শর্ত আছে। শর্তের কথা শুনে ভুরু কুঁচকে ফেললেন পাভেল চৌধুরী। তিনি ভুরু কুঁচকেই প্রশ্ন করলেন, শর্ত? এখন আবার কি শর্ত তোমার? আমার শর্ত এই যে আমি রাজনীতি করব, তাতে তোমরা আমাকে বাধা দিতে পারবে না। এ আবার কেমন কথা আদ্রাসান? তুমি ঠিকভাবে বলো তুমি কি করবে? সাইফানের কথায় ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলেন কোহিনূর চৌধুরী। মায়ের কথায় ভ্রু টান টান করে জবাব দেয় সাইফান, আমার কথার অর্থ হলো আমি রাজনীতিও করব, আবার বাবার বিজনেসও করব। কালকে আমি বাবার সাথে কোম্পানিতে যাব, তবে তোমরা আমাকে রাজনীতি থেকে সরতে বলো না, তা আমি কখনোই পারবো না। তুমি যা বলছো ঠিক মতন পালন করতে পারবে তো আদ্রাসান? কাট কাট কণ্ঠ কোহিনূর চৌধুরীর আর পাভেল চৌধুরীর। সাইফানের কথায় দুজনেই একসঙ্গে একই কথা বলে ওঠেন। এদের কথা শুনে সাইফান বলে, হ্যাঁ, পারবো। সবার সামনে এই কথা বলেও সাইফান মনে মনে বিড়বিড় করতে লাগে, হ্যাঁ হ্যাঁ, পারবো। না বললে কি উপায় আছে? কিভাবে আমাকে থ্রেট দিয়ে বলেছে, তুমি কি করতে চাও বলো? এখন যদি আমি বলতাম আমি অফিসে যাব না, তাহলে আমার রাজনীতি করাও শেষ হয়ে যেত।
আমার এই কুল ওই কুল দুটোই যেত। এর থেকে ভালো আমি এদের কথা শুনে অফিসে যাই, তাহলে এরা অন্তত আমাকে রাজনীতি নিয়ে খোঁটা তো দিতেই পারবে না। এখন আবার বাবা মির্জাফরের সাথে আমার মাও এসে যুক্ত হয়েছে। এখন আর এর থেকে বাঁচার উপায় কি? অন্যদিকে তুমি কি মনে করো, তুমি বিয়ে থেকে পালিয়ে গিয়ে অনেক ভালো করেছো? ভারী কণ্ঠে শুধালেন সুজয় শিকদার। সুজয় শিকদারের কথায় নীলাও ঠিক তেমনই সুর পাল্টে প্রশ্ন করে, তুমি কি আমার অনুমতি নিয়ে আমার বিয়ে ঠিক করেছিলে? আমার কি এখন কিছু করতে হলে তোমার অনুমতি নিতে হবে? তবে তুমি কি একবারও আমার মনের কথা জানতে চাইবে না? উফ, অনেক হয়েছে, এবার তোমরা চুপ করো। তোমাদের এই প্রশ্ন উত্তর আর নিতে পারছি না, চেঁচিয়ে বলে উঠল কাব্য। আজ বন্ধের দিন বলে মোনা, সিনথিয়া আর নীলা বাসায় এসেছে। সিনথিয়ার বাড়ি বরিশালে বলে সেও নীলার সাথে এসেছে। অবশ্য সিনথিয়ার এই বাসায় আসা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। সিনথিয়ারা আগে থেকেই ঢাকায় নীলাদের পাশে ভাড়া থাকতো। 6 মাস হয়েছে সিনথিয়ার বাবা মা তাদের নিজেদের বাড়ি গিয়েছে। ছোটবেলায় পাশের বাসায় থাকা কালীন সিনথিয়ার বন্ধুত্ব হয় নীলা এবং মোনার সাথে। তারা একসাথে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন একসাথে একই ভার্সিটিতে পড়ছে। তারা যখন ছোট ছিল সিনথিয়া প্রায় সময় নীলাদের সাথে এই বাসায় ঘুমিয়ে পড়তো। সেই সুবাদে সিনথিয়ার এই বাসায় আসা যাওয়া রয়েছে বহু বছর ধরে। শিকদার পরিবারের সবাই সিনথিয়াকে নিজেদের পরিবারের সদস্য মনে করে। এবার সপরিবারের মধ্যে সঞ্জয় শিকদার মুখ খুললেন, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন তো তা আর ফিরিয়ে আনা যাবে না। তাই মেয়েটাকে এভাবে বকাবকি করা বন্ধ করো। ভাসুরের সাথে তাল মিলিয়ে তনয়া শিকদার বললেন, ভাইজান তো ঠিকই বলেছে, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। 1 সপ্তাহ পর মেয়েটা একদিনের জন্য বাড়িতে এসেছে, তাতেও তোমার সমস্যা? সুজয় শিকদার অবাকের ন্যায় প্রশ্ন ছুড়লেন। যাক বাবা, দোষ করেছে একজন, তাকে রেখে এখন সব দোষ আমার উপরে চলে এসেছে। আরে তোমরা দুজন মিলে আমার দেবরটার সাথে এরকম কেন করছো? আসিয়া শিকদারের উদ্বেগের কণ্ঠ। নিজের পক্ষে কাউকে কথা বলতে দেখে সুজয় শিকদারও বুক টান টান করে বলেন, ভাবি, তোমাকে ছাড়া এই পরিবারের কেউ আমাকে মূল্যায়ন করে না। আসিয়া শিকদার এই বাড়ির বড় বউ হওয়ায় সেই সুবাদে বাড়ির প্রথম পা ফেলেছিলেন তিনি। ঠিক সেই সময় থেকেই সুজয় শিকদারের সঙ্গে আসিয়া শিকদারের একটা আত্মার গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। সে কারণে সুজয় শিকদার আসিয়া শিকদারকে নিজের বড় বোন মনে করে, তুমি বলে ডাকে। চাচ্চু, আমরা কিন্তু বুঝে ফেলেছি তুমি ন্যাকামি করছো, এখন চুপ করে যাও। আমার ভাতিজারে চাচ্চু কষ্ট বুঝলি না? ইমনের কথা শুনে আহাজারি করতে করতে বলেন সুজয় শিকদার। নিজের বাবার এইসব কথা শুনে কাব্য হিয়ালি কণ্ঠে বলে, বাবা দয়া করে চুপ করে যাও। কে বলবে তুমি এই দেশের একজন সচেতন মন্ত্রী? কাব্যের কথা শুনে সেখানে উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। বাড়িতে সবার সাথে বেশ আরামেই দিন কাটিয়েছে নীলা, সিনথিয়া ও মোনা। এখন তাদের ভার্সিটিতে ফিরে যাওয়ার পালা। নীলাদের বাড়ি এক এলাকায় এবং নীলাদের ভার্সিটি পড়ে অন্য এলাকায়, তাই আসা যাওয়া করতে একটু বেশি সময় লাগে বলে তারা হোস্টেলে থাকে এবং সেখানে থেকেই পড়াশোনা করছে। এখনো পর্যন্ত ভার্সিটির কেউ জানেই না নীলা স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে। নীলা নিজেও চায় না কেউ তার বাবার পরিচয় জেনে তার সাথে ভালো ব্যবহার বা আচরণ করুক। সে চায় নিজের যোগ্যতায় কিছু করতে। সবকিছু শেষ করে বিকেল 3:40 নাগাদ তারা বের হয় হোস্টেলে যাওয়ার উদ্দেশ্যে। গাড়িতে বসে 3 বান্ধবী অনেকক্ষণ গল্প করছে, আড্ডা দিচ্ছে। এখান থেকে হোস্টেলে যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। সিনথিয়া বলে, এতদিন পর তোদের বাসায় কি আমার খুব ভালো লাগছে রে। আন্টির হাতে রান্না যেই টেস্ট, উফ মাইরি। তোকে তো কত বলি আমাদের সাথে বাসায় আসতে, তুই তো আমাদের সাথে আসতে চাস না। সিনথিয়ার কথা শুনে নীলাও বলে ওঠে,
কথাটি। সিনথিয়া হতাশ কণ্ঠে বলে, জানিসই তো কি একটা অবস্থা। আজ কতদিন হয়ে গেল পরিবারের সাথে একটুও কথা হয় না। হয়তো তারা অনেক অভিমান করেছে আমার ওপরে। মোনা সিনথিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, সমস্যা নেই জানো, আমরা আছি না, কিছুদিন গেলেই আঙ্কেল আন্টি একদমই ঠিক হয়ে যাবে। হুম, তুই একদমই চিন্তা করিস না, বলে ওঠে নীলা। এভাবে আরো কিছুক্ষণ গল্প হলো তাদের মধ্যে। গল্প করার এক পর্যায়ে সবাই ক্লান্ত হয়ে গেল, নিজেদের ফোনের ভেতরে ঢুকে পড়ে। এখান থেকে ভার্সিটি বেশি দূরে নয়। হঠাৎই গাড়ির জানালার কাচ ভেদ করে নীলার চোখ জোড়া স্থির হয় একজন যুবকের ওপর। সেই সুদর্শন যুবক নিজেদের বন্ধুদের সাথে কি যেন করছে বলছে, তবে আজ যেন সেই যুবককে দেখে চেনার কোনো উপায়ই নেই। দেখে মনে হচ্ছে কোনো গুন্ডা হবে হয়তো। হ্যাঁ, এই যুবক আর কেউ না, এটাই হচ্ছে তার স্বামী সাইফান। চুলগুলো এলোমেলো, একটা মেরুন রঙের শার্ট গায়ে জড়ানো, চোখগুলো ফোলা ফোলা আর লাল হয়ে আছে। কে বলবে এই লোক কালকে নবীনবরণ অনুষ্ঠানে হাজার হাজার রমণীদেরকে ঘায়েল করেছে? তারপরেও এই যুবকের সৌন্দর্য এক চিলতেও কমেনি, বরং আরো দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। হঠাৎ করেই সাইফানের মনে হলো দূর থেকে কেউ তাকে দেখছে। সংশয়ে সে মাথা তুলে তাকায়। সঙ্গে সঙ্গে গাড়ির কাচের জানালা ভেদ করে নীলার চোখের সাথে সাইফানের চোখের দৃষ্টির আদান প্রদান হয়। এক মুহূর্তের জন্য থমকে যায় দুজনেই। নীলার হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসবে বক্ষ চিরে। কি আছে সাইফানের সেই ঘোর লাগা দৃষ্টিতে? চারিপাশে এত মানুষজন, এত কোলাহল, এরপরও কেন মনে হচ্ছে সব নিস্তব্ধ হয়ে গিয়েছে। গাছে গাছে পাতারা শো শো শব্দ তুলছে, যেই যেন তারাও দুই কপোত কপোতির মিলনের আশায় পথ চেয়ে বসে আছে। কি আছে তাদের দুজনের দৃষ্টির অন্তরালে? এই সম্পর্ক পরবর্তীতে কি মোড় নিবে? ভালোবাসা নাকি বিচ্ছেদ? লেখা আছে তাদের দুজনের ভাগ্যে। নীলা যখনই সাইফানকে দেখে বা সাইফানের কথা শোনে, তখনই তার মনে পড়ে যায় নিজের কপালে সাইফানের প্রথম ঠোঁটের আলতো স্পর্শ। মনে পড়ে যায় সাইফান হুট করে কাছে চলে আসার দৃশ্য। মনে পড়ে যায় সাইফান যখন নীলার হাতে গাঁজা পরিয়ে দিচ্ছিল। মনে পড়ে যায় সাইফানের নীলাকে দেওয়া শাড়ির দৃশ্য, সাইফানের নীলাকে তুমি করে বলা। মনে পড়ে নীলার কোমরে সাইফানের হাত রাখার দৃশ্য। নীলাদের গাড়ি যতক্ষণ না পর্যন্ত সাইফানদের দৃষ্টির আড়াল হয়ে যায়, ততক্ষণই সাইফান সেই গাড়িতে বসে থাকা রমণীর চোখের পানে তাকিয়ে থাকে। তোমরা আজকেও দেরি করে ক্লাসে ঢুকেছ? হতাশা ভরা কণ্ঠ মাহির স্যারের। স্যারের কণ্ঠ বা কথা শুনে মোনা দাঁত কেলিয়ে হেসে বলেন, সরি স্যার, আর কখনো লেট হবে না। এই এক কথা বলতে বলতে তাদের মুখ ব্যথা করে না? তোমাদের ব্যথা নাও হতে পারে, কিন্তু তোমাদের এই এক কথা শুনতে শুনতে আমার কান দুটো পচে গিয়েছে। যাও, এবার নিজেদের সিটে গিয়ে বসো। মাহির স্যারের ধমক খাওয়ার পরেও সিনথিয়া, মোনা আর নীলা দাঁত কেলানো বন্ধ করেনি। তারা দাঁত কেলিয়ে ক্লাসে ঢুকে ধপাস করে নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। ওরা নিজেদের সিটে বসতেই পাশ থেকে জেরিন খোঁচা দিয়ে বলে, কি রে হারামির দল, আজকে না তোরা আমাদের থেকে আগে ক্লাসে এসে বসে থাকবি, উল্টো আমরা তোদের আগে ক্লাসে এসে বসে আছি। জেরিনের কথায় সিনথিয়া বুক ফুলিয়ে গর্বের সহিত বলে, আরে বলিস না, তনয়া ও আসি আন্টি আমাকে এত আদর যত্ন করেছে, এত খাবার খাইয়েছে যে সকালে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গিয়েছে। পিহু নীলার দিকে তাকিয়ে হতাশা ভরা কণ্ঠে বলে, হ্যাঁ রে নিশি, তোর কি আমাদের চোখে পড়ে না? তোদের বাসায় আমাদের নিয়ে যেতে পারিস না? আমরাও আন্টির হাতের মজার মজার খাবার খেতে পারতাম। তোর জন্য আমরা আন্টিদের হাতের মজার খাবার খাওয়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি রে। এ কথা শুনে নীলা ধীর কণ্ঠে শুধালো, ঠিক আছে, পরের বার তোদের দুজনকে ধরে বেঁধে নিয়ে যাব। এখন যদি যেতে না চাস তাহলে কিন্তু দেখিস।
পাশ থেকে মোনা ওদের জ্বালানোর জন্যই বলে ওঠে, বাই দ্য ওয়ে, মা আর ছোট মায়ের হাতের রান্না কিন্তু খুবই মজা আর খুবই টেস্টি হয়। তখনই মাহির স্যার ওদের ধমক দিয়ে বলেন, এই, তোমরা চুপ করবে না? তোমাদের জন্য ক্লাসে ডিস্টার্ব হচ্ছে তো। স্যারের কথা শুনে 5 থেকে 10 মিনিট ওরা নীরবতা পালন করে। এরপর স্যারের বকার কথা শুনে বেহায়ার মতো আবারও নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে। গল্প করার এক পর্যায়ে নীলা পিহুকে জিজ্ঞেস করলো, পিহু, আদ্রাসান ভাইয়া কি করে রে? কালকে ওনাকে দেখলাম ভার্সিটি থেকে একটু দূরে কয়েকটা গুন্ডাদের মতন দেখতে ছেলের সাথে গল্প করছিল। এমনিতে ভাইয়া কিছু করে না, তবে ভাইয়ার রাজনীতির প্রতি ইন্টারেস্ট আছে। কালকে আব্বুর কথা শুনে ভাইয়া বলেছে আজকে থেকে অফিসে যাবে। আর তুই হয়তো ভালোভাবে খেয়াল করিসনি, ভাইয়ার সাথে তার বন্ধুরা ছিল, মানে সিয়াম ভাইয়া, ইমদাদ ভাইয়া, তুর্য ভাইয়া, ইকবাল, রাইহান, জিহাদ ভাইয়া আর আর্য ভাইয়াও ছিল। নীলা একটু অবাক কণ্ঠে শুধালো, তোর ভাইয়ার রাজনীতির প্রতি ইন্টারেস্ট? হুম, এই রাজনীতির জন্যই তো বাসায় বাবা আর ভাইয়ার মধ্যে তৃতীয় যুদ্ধ লেগে যায়। ও আচ্ছা। জেরিন নীলার দিকে সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই কবে থেকে আদ্রাসান ভাইয়ের প্রতি এত ইন্টারেস্ট নিতে শুরু করলি নিশি? জেরিনের কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় নীলা। জেরিনের কথা শুনে 4টি প্রশ্নবিদ্ধ চোখ নিবদ্ধ হয় নীলার ওপর। এদের সবার এই রকম চাহনি দেখে নীলা আমতা আমতা করে বলে, কি হয়েছে তোর, আমাকে এভাবে দেখছিস কেন রে? আমার কি রূপ গজিয়েছে? তোর রূপ গজায়নি, আমাদের মনে সন্দেহের বীজ গজিয়ে গিয়েছে। মোনার কথাগুলো শুনে এবার পুরোপুরি থতমত খেয়ে যায় নীলা। নীলা নিজের চোখ মুখ মুছে কিছুটা বিরক্তি এবং রাগের ছাপ ফুটিয়ে তুলে বলে, দূর, তোরা কী সব ফালতু কথা বলছিস আমার সাথে? আমার আর আদ্রাসান ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা তো এখানে কোনো সম্পর্কের কথা টানিনি রে। তাহলে তুই এখানে সম্পর্কের কথা কেন টানলি? সিনথিয়ার দুষ্টুমি ভরা কণ্ঠ শুনে মুখের ভাষা হারিয়ে ফেলে নীলা। এখন সে এই পাগলদেরকে কিভাবে বোঝাবে? আদৌ কি এই পাগলরা তার কোনো কথা শুনবে? নীলা চোখ মুখ খিচে বলে, আমি আর তোদের সাথে একটা কথাও বলবো না, যা ভাগ এখান থেকে। তোর কথা শুনে এবার আমারও কিন্তু একটু একটু সন্দেহ হচ্ছে নিশি, তুই কি সত্যি আদ্রাসান ভাইয়াকে? চুপ কর বেয়াদব। নীলা এক ধমকে পিহুর মুখটা বন্ধ করে দেয়। সাথে সাথে পুরো ক্লাস ঘাড় ঘুরিয়ে নীলাদের পানে তাকায়। এদের তাড়নায় নীলা প্রায় ভুলতেই বসেছিল যে ওরা ক্লাসে বসে আছে। বৃথায় সে এত জোরে চেঁচিয়ে পিহুকে ধমক দিয়েছে যে পুরো ক্লাস হতবাক নয়নে তাদের দিকে তাকিয়ে আছে। নীলা একবার সবার পানে তাকাচ্ছে তো একবার বদমাইশ বন্ধুগুলোর দিকে তাকাচ্ছে। নীলা সবার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলে, সরি সরি সহপাঠীগণ, আর এমন হবে না, ভুল হয়ে গিয়েছে। তোমরা ক্লাস কন্টিনিউ করো। এটা কি নাটকের ক্লাস পেয়েছো? এটাকে কি শিক্ষাঙ্গন মনে করে না নাটকের মঞ্চ মনে করো? গেট আউট অফ মাই ক্লাস। মাহির স্যারের ধমক খেয়ে দাঁত কেলানো বন্ধ হয়ে গেল নীলার। নীলা একবার নিজের হারামি বন্ধুর পানে তাকিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। নীলা ক্লাস থেকে বের হয়ে যেতেই মাহির স্যার পুনরায় মোনাদের পানে তাকিয়ে ধমক দিয়ে বলেন, তোমাদের কি ইনভাইট করে ক্লাস থেকে বের করতে হবে? বের হয়ে যাও আমার ক্লাস থেকে, গেট আউট। স্যারের ধমক খাওয়ার পরও 4 বান্ধবী দাঁত কেলাতে কেলাতে ক্লাসরুম থেকে বের হয়ে আসে। কি ভাই বলতো, আজকাল তোমার আচরণে কেমন যেন সন্দেহ হচ্ছে আমার। তুমি তো আগে এমন ছিলে না। আমরা জানি তুমি বড় মায়ের কথা শুনে অফিসে যাবার জন্য রাজি হওনি। এর পেছনে নিশ্চয়ই গভীর কোনো সত্য লুকিয়ে আছে। জিহাদের কথায় মুচকি হাসে সাইফান। সাইফান এখন অফিসে যাওয়ার জন্যই রেডি হচ্ছে। ঠিক তখনই তার রুমে স্যুট বুট পরে সেডি হয়ে আক্রমণ করে আর্য এবং জিহাদ। সাইফানকে এভাবে মুচকি হাসতে দেখে আর্য প্রশ্ন করে, কি ভাই, এভাবে হাসছো কেন? তোমাদের এসব অহেতুক করা প্রশ্নে হাসছি হাঁদারাম ভাই।
তুমি আমাদের হাদারাম বলতে পারলে? সাইফানের কথায় মুখ কালো করে বলে জিহাদ। জিহাদের কথায় সাইফান বিরক্তি প্রকাশ করে বলে, এই, তোদের কি আমাকে তোদের থেকে বয়সে বড় মনে হয় না? বুড়ো মনে হয় আমাকে? কখন থেকে ভাই ভাই করে যাচ্ছিস? আমি জিহাদের থেকে মাত্র 1 মাসের বড়, ও আর্যের থেকে মাত্র 55 সেকেন্ডের বড়। আমি কি তোদের থেকে 50-60 বছরের বড় নাকি, হ্যাঁ? সাইফানের কথায় হু হু করে হেসে ওঠে দুজন। আর্য টিটকিরি মেরে বলে, কেন ভাইয়া? ছোটবেলা তুমি আমাকে মারতে, তোমাকে ভাইয়া বলি না কেন? তুমি না বলতে তুমি আমার থেকে বড়, আর এখন ভাইয়া ডাকতে সমস্যা হচ্ছে? জিহাদ ও আর্যের সুরে সুর মিলিয়ে বলে, আর তুমিই তো বলেছ তুমি ভবিষ্যতে নেতা হবে, আর নেতাদের তো সবাই ভাই ভাই বলে ডাকে, তাই আমরাও তোমাকে ভাই বলেই ডাকি। জিহাদের কথায় সাইফান দাঁতে দাঁত পিষে বলে, এজন্যই তো আমি তোদেরকে হাদারাম বলি, মাথা মোটা কোথাকার। যখন আমি রাজনীতি নিয়ে কোনো প্ল্যাটফর্মে থাকব, বা কোনো রাজনীতি নিয়ে কথা বলবো, বক্তব্য দিব, আর সবাইকে নেতৃত্ব দিব, তখন তোরা আমাকে ভাই বলে ডাকবে। এবার বুঝলি, মাথা মোটা দলেরা? আর্য এবং জিহাদ মাথা নাড়িয়ে বলে, বুঝেছি ভাই, বুঝেছি। এখন তুমি দ্রুত রেডি হয়ে নাও, আমাদের অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। চৌধুরী ভিলাই সপরিবার মিলে ডাইনিং টেবিলে বসে আছে সকালে নাস্তা করার জন্য। ঠিক তখনই শোনা যায় জুতার ঠক ঠক শব্দ। সবাই মাথা তুলে সিঁড়ির দিকে তাকায়। সিঁড়ি বেয়ে নেমে আসে চৌধুরী ভিলার 3 যুবক। আর্য পরেছে হোয়াইট শার্ট, সাথে ব্ল্যাক প্যান্ট, চুলগুলো একদম সেট করা, হাতে একটি ঘড়ি। শার্টের ওপরে রয়েছে একটি ব্ল্যাক কোট। জিহাদ পরেছে অফ হোয়াইটের একটি শার্ট, সাথে ব্ল্যাক প্যান্ট। শার্টের ওপরে রয়েছে ব্ল্যাক ব্লেজার। চুলগুলো কিছুটা কপালে পড়ে আছে, আর হাতে পড়েছে একটি সিলভার রঙের ঘড়ি। সাইফান তো পুরো ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক ওয়াচ। চুলগুলো একটু ভিন্নতা রয়েছে, চুলগুলো জেল দিয়ে সেট করা হয়েছে। সাইফানকে অফিসের ফর্মাল গেটআপে দেখে সবার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। পিহু নিজেকে কন্ট্রোল করতে না পেরে মুখ ফসকে বলেই ফেলে, ভাইয়েরা, আজকে তোমাদের দেখে তো আমাদের অফিসের সকল মেয়েরা জ্ঞান হারিয়েই ফেলবে। তুই খুব দুষ্টু হয়েছিস, পিহু। জেহাদের কথার প্রতিউত্তরে জেরিন বলে, পিহি তো ঠিক কথাই বলেছে ভাইয়া, তোমরা যে আজকে কিলার লোক নিয়ে আসবে তাকেও ধারণায়ও ছিল না। এই, তোরা থাম তো, আমাদের ছেলেদের শান্তিতে একটু খাবার খেতে দে। এই, তোরা চেয়ারে এসে বস, আমি তোদেরকে খাবার দিচ্ছি। বলে নিজে থেকে চেয়ারটাই উঠে দাঁড়ালেন কোহিনূর চৌধুরী। কোহিনূর চৌধুরীকে খাবার ছেড়ে উঠে দাঁড়াতে দেখে সাইফান মাকে বলে, তুমি বসো, খাবার খাও মা, আমরা নিজেদের খাবার নিয়ে নিতে পারবো। বলতে বলতেই সাইফান এগিয়ে এসে কোহিনূর চৌধুরীকে তার চেয়ারে বসিয়ে দেয়। সাইফানের কথা শেষ হওয়ার সাথে সাথেই আর্য আর জিহাদও বলে ওঠে, তুমি বসে পড়ো মা। তোর সাহস কি করে হয় আমার বোনকে বাজে ইঙ্গিত দেওয়ার, আমার বোনের গায়ে বাজেভাবে স্পর্শ করার? বল দেখি, তোর কলিজাটা কত বড়? ভার্সিটি চত্বরে বুকে দাঁড়িয়ে আছে 5 ছেলেকে উড়াধুরা পিটিয়ে যাচ্ছে 8 জন সুঠাম দেহের যুবক। হ্যাঁ, এই 8 জন যুবক হলো ভার্সিটির ক্রাশ বয় গ্রুপের সদস্য। তাদের মধ্যে রয়েছে রাইহান, সাইফান, তুর্য, সিহাম, জিহাদ, ইকবাল, আর্য আর ইমদাদ। ইতিমধ্যে ভার্সিটির প্রিন্সিপাল, ভিপি, ভার্সিটির সকলে প্রফেসর সহ ভার্সিটির সকল শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে ভার্সিটির ক্যাম্পাস জুড়ে। তারা সবাই একত্রিত হয়ে সাইফানদের হাতে 5 জন ছেলের মার খাওয়া দেখছে। ক্যাম্পাসে এত শোরগোল শুনে নীলারাও সেখানে হাজির হয়েছে। রাইহান ওই ছেলেদের মারতে মারতে বলে, ভাই, এদের দ্রুত মেরে এই কেসটা এখানেই ক্লোজ করো, আর মাত্র 3 ঘন্টা পর আমার ফ্লাইট আছে। সাইফানকে এভাবে মারপিট করতে দেখে
নীলা ভয়ে থরথর করে কাঁপছে। নীলার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, যেন তার কণ্ঠনালীতে কেউ হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে। নীলা শুনেছে রাজনীতি করা ছেলেরা অনেক মারধর করে। অবশ্য নীলা নিজের বড় ভাই এবং নিজের বাবাকে এইসব বিষয়ে জড়িত দেখেছে। তবে সাইফানের ক্ষেত্রে এটা মোটেও আশা করেনি নীলা। সাইফানকে এভাবে পিটাতে দেখে রক্তশূন্য হয়ে গিয়েছে নীলা। নীলার পুরো শরীর হিম শীতল হয়ে গিয়েছে। এদিকে সাইফান এর দিকে এইসবের কোনো ধ্যান নেই। সে ছেলেগুলোকে নিজের ইচ্ছে মতো পেটাতে ব্যস্ত। এতক্ষণ দর্শকের ন্যায় এইসব দেখতে থাকা প্রিন্সিপাল হঠাৎই বললেন, এই, কি হচ্ছে কি ক্যাম্পাসে? আদ্রাসা, তুমি কিভাবে ক্যাম্পাসে এমন হিংসাত্মক আচরণ করছো? সাইফান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছে। রাগে তরতর করে কাঁপতে থাকা ওষ্ঠ যুগলে বলি ফুটে ওঠে। স্যার, আপনি জানেন না এই জানোয়ারগুলো কি করেছে? ফ্ল্যাশব্যাক। নবীনবরণ অনুষ্ঠানে মাহির স্যারের চেহারাটা দেখেছিস? কি হাস্যকর ছিল! দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলে পিহু। স্যারের প্রসঙ্গেও উঠতেই সিনথিয়া হতাশ কণ্ঠে বলে, কালকে আমাদের কি বকাটাই না দিল মাহির স্যার। তবে যাই বলিস, নবীনবরণ অনুষ্ঠানে মাহির স্যারের গোমড়া মুখটা দেখতে কিন্তু দারুণ ছিল। সিনথিয়ার কথা শুনে জেরিন উল্লাসিত কণ্ঠে কথাটি বলে। মোনা মজার ছলে বলে, মাহির স্যার এরকমভাবে ড্রেস আপ করে যেন কোনো সিনেমার নায়ক। দেখ, কাউকে নিয়ে এভাবে হাসি মজা করা কিন্তু উচিত নয়, শান্ত কণ্ঠে বলে নীলা। নীলার কথা শুনে সবাই দাঁত কেলানো বন্ধ হয়ে যায়। পিহু মুখটা ছোট করে বলে, ঠিক আছে, আমাদের জ্ঞানদাতা, আর কাউকে নিয়ে মজা করব না। এই শালি বাচ্চা শালি, দেখে চলতে পারিস না? হঠাৎ করেই কারোর ভয়ঙ্কর গর্জনে কেঁপে ওঠে সবাই। একে একে সামনে মাথা তুলে তাকায় সবাই। সামনের বাইকেই হেলান দিয়ে দাঁড়িয়ে আছে গুন্ডা মতন দেখতে 5 জন লোক। সবেমাত্র নীলারা কথা বলতে বলতে ভার্সিটির গেটের সামনে এসেছিল। পিহুর কথার মধ্যে এতটাই আচ্ছন্ন ছিল যে সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে তার সেই খেয়ালই করেনি। তাই ভুলবশত সেখানে উপস্থিত একজন ছেলের গায়ের সাথে ধাক্কা খায় পিহু। পিহু যেই না লোকটাকে সরি বলতে যাবে অমনি লোকটা তাকে গালি দিয়ে বসে। ভয়ার্ত পিহু ভয়ার্ত চোখে তাকায় নীলাদের দিকে। পিহুকে এভাবে ভয় পেতে দেখে নীলা এগিয়ে আসে। যদিও লোকগুলোকে দেখে নীলাও কিছুটা ভয় পেয়েছে, তবে এখন সাহস নিয়ে কাজ করতে হবে। নীলা ছেলেগুলোর সামনে এসে পিহুর হাতটা নিজের হাতে ধরে বলে, ভাইয়া, ইচ্ছে করে হয়নি, সরি বলছি, এবার দয়া করে জায়গা দিন। বলেই পিহুকে নিজে সরে আসে। আর সেখান থেকে পেছন থেকে একটি ছেলে বিশ্রী ভাষায় বলে, মামা, মালগুলো কিন্তু হেভি। করিমের কথা শুনে এবার রাগে গা তীর তীর করে জ্বলে ওঠে নীলার। নীলা পেছনের ছেলেটার দিকে তাকিয়ে বলে, কি আজব, আমরা তো সরি বলেছি, তারপরও আমাদেরকে এত বাজে মন্তব্য করছেন। আমাদের কথা মামুনিরা হয়তো কষ্ট পেয়েছে, তাই না রে সাইফুল? টিটকিরি ভরা কণ্ঠে বলে ও পেছন থেকে সাইফুলের উদ্দেশ্যে বলে রবিন। রবিনের কথায় সাইফুলও রসিয়ে রসিয়ে বলে, তাই তো মামা, চল এই দুটোকে উঠিয়ে নিয়ে যাই, তাহলে আজকে রাতে পুরো জমে যাবে, কি বলিস? কথাটা তুই মন্দ বলিসনি রে, পৈশাচিক হেসে বলে লামিম। এই ছেলেগুলোর এত বাজে মন্তব্য শুনে নীলা কিছুটা ভয় পেয়ে যায়। নীলা ভাবে সে পিহু এবং বাকি সবাইদের নিয়ে ঢুকে যাবে ভার্সিটিতে। তখনই আকিল নামের আরো একটি ছেলে সামনে এসে পিহুর বাম হাতের কনুইটা চেপে ধরে। পিহুকে এত বাজেভাবে স্পর্শ করতে দেখে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছেলেটির গালে একটি চড় বসায় নীলা। নীলার কাণ্ডে ছেলেটি আরো ক্রোধান্বিত হয়ে ওঠে। সে পিহুর হাতটা আবারও ধরতে যাবে, তখনই তার আগেই কেউ তার হাত হ্যাচকা টানে দূরে সরিয়ে আনে এবং বলে, কি ভাতিজারা, কি সমস্যা তোমাদের? রাস্তাঘাটে মেয়েদের হাত ধরে এভাবে টানাটানি করছো কেন?
রাগী অথচ শান্ত কণ্ঠে বলে রাইহান। পরিচিত কাউকে দেখে ভয়টা কিছুটা কমে আসে নীলাদের। রাইহান পুনরায় নীলাদের দিকে তাকিয়ে বলে, তোমরা ভার্সিটিতে যাও, আমি দেখছি এদের। রাইহানের কথা শুনে বেশি কথা না বাড়িয়ে তারাও ভার্সিটিতে ঢুকে পড়ে। বর্তমান সাইফান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছে, তাই কপালের শিরাগুলো ফুলে ফেপে উঠেছে, চোখগুলোতে লাল রক্তিমা আভা ছড়িয়ে আছে। এতক্ষণ যাবৎ এই পুরো ঘটনাটা তুর্য প্রিন্সিপাল স্যারকে খুলে বলেছে। পুরো ঘটনা শুনে প্রিন্সিপাল স্যার সাইফানকে বলেন, তাই বলে তুমি ছেলেগুলোকে এমন নৃশংসভাবে মারবে? এটা মোটেও ভালো কাজ নয় আদ্রাসান। তুমি একবার আমাকে এই ব্যাপারে জানাতে পারতে, এর বিরুদ্ধে আমি কথা বলতাম। আপনার কি মনে হয় স্যার, আমার বোনের সম্মানের ওপরে কেউ হাত রেখেছে আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? একদমই না। আমি এই আদ্রাসান কাউকে সহজে ধরিও না, আবার কাউকে সহজে ছেড়েও দেই না। এতক্ষণে আর্য আর জিহাদ মিলে লামিম নামের ছেলেটাকে পেটাতে পেটাতে মাটিতে ফেলে দিয়েছে। এরপরও তারা ক্ষান্ত হয়নি। লামিমের পেটে একের পর এক কিল মেরে যাচ্ছে তারা। ইকবাল আর ইমদাদ বেধড়ক পেটাচ্ছে আকিলকে। তুর্যও পিছিয়ে নয়, সে রবিনকে ইচ্ছা মতন পেটাচ্ছে। অন্যদিকে সাইফুলকে মারতে মারতে নাক দিয়ে রক্ত বের করে ফেলেছে রাইহান। আর এইদিকে সাইফান আর সিয়াম মিলে মারছে করিমকে। মারার এক পর্যায়ে সাইফান চেঁচিয়ে বলে, তুই কি মনে করিস না তোকে আমি শুধু আমার বোনকে অসম্মান করার জন্য মারছি? এর আগেও আমার বোনের সমতুল্য যত মেয়েদেরকে এবং আগামীতে আমার বোনের সমতুল্য মেয়েদেরকে পিহুর মতো অসম্মানিত হতে হয় না? এ কারণেই মারছি তোদের। অনেক হয়েছে আদ্রাসান, এবার থামো। প্রিন্সিপাল স্যারের কথায় সবার মারপিট করা থামিয়ে দেয়। তারা থেমে গিয়েছে। এর মানে এই নয় যে তারা প্রিন্সিপাল স্যারের কথা শুনেছে, বরং তারা ক্লান্তিতে এমন ঠান্ডা হয়েছে। তারা থেমে যেতে আশেপাশ থেকে গুঞ্জন শোনা যেতে লাগে। পেটাতে পেটাতে ৫ জন ছেলেকেই তারা আধমরা করে ফেলেছে। সকলেই একে অপরকে বলাবলি করছে, তোদের মনে আছে ২ বছর আগে যখন একটি মেয়েকে ঠিক এমনভাবে কয়েকজন ছেলে বিরক্ত করছিলি, তখন সাইফান ভাইরা তাদের মারতে মারতে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়েছিল? পরে শোনা গিয়েছিল সেই ছেলেগুলোর পরিবার নাকি আজও পর্যন্ত সেই ছেলেগুলোর খোঁজ পায়নি। আশেপাশের থেকে এইসব গুঞ্জন কানে আসতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে সাইফানের। আশেপাশের এই সব গুঞ্জন ভেসে নীলার কান অবধিও যায়। নীলা হতবাক নয়নে তাকিয়ে আছে সাইফানের পানে, চোখে তার সামান্য অশ্রুর ঝিলিক। এইসব কি সত্যি? সাইফান ভাই কি সত্যি সত্যি ওই ছেলেগুলোকে মেরে ফেলেছে? কথাগুলো আপন মনে বিড়বিড় করে নীলা। প্রশ্নই থেকে যায়, তার উত্তর আর মেলে না। ওই দিন ভার্সিটি শেষে সাইফান এবং নীলা কোনো দেখা সাক্ষাৎ হয়নি। সাইফান তার বাকি বন্ধুদের সাথে মিলে এয়ারপোর্টে গিয়েছিল রাইহানকে বিদায় দেওয়ার জন্য। এভাবেই কেটে গেছে ১ মাস। সময় যেন নদীর স্রোতের মতো চুপি চুপি বয়ে চলেছে, নীরব অথচ নিরলস। কেউ টেরই পায়নি কখন একটা ক্লাসের ঘন্টা শেষ হয়ে বিকাল নেমে এসেছে, কখন বিকালটা রূপ নিয়েছে একটি দিনের। সেই দিন কিভাবে একে একে সবাই সপ্তাহ ছুঁয়ে ফেলেছে, আর সে সপ্তাহগুলো গড়াতে গড়াতে ১ মাসে পড়তে জড়িয়ে ফেলেছে ৪-৫টা। ক্যালেন্ডারের পাতা উল্টেছে, কিন্তু মনের পাতায় যেন অনেক কিছুই চিরে গেছে। এই সময়ের মধ্যে না জানি কত কিছুই পাল্টে গেছে। কে যেন অজান্তেই একটু বেশি চুপচাপ হয়ে গেছে। কারোর চোখে যেন পুরনো জ্বলে ওঠা রোদের বদলে মেঘ জমেছে। আবার কেউ অদ্ভুতভাবে ভীষণ চেনা হয়ে উঠেছে। অন্য কেউ যেন চেনা মুখ হয়েও অচেনা ব্যবধানে হারিয়ে গেছে। বন্ধুদের সংজ্ঞা বদলে গেছে কারোর কাছে।
চোখের চাহনিতে যেন একটুখানি বেশি ব্যাখ্যা খুঁজে পায় এখন মানুষ, আর হৃদয়ের ভেতরটা একটু বেশি নড়ে চড়ে ওঠে কোনো এক অপরিচিত পরিচিত স্পর্শে। সময়ের এই ১ মাসে কেউ কারোর গল্পের একেবারে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, আবার কারোর অস্তিত্ব হয়তো নিঃশব্দে গল্পের প্রান্তে সরে গেছে। অভিমান জমেছে ঠোঁটের কোণে, আবার ভালোবাসা জমেছে নীরব চোখের চাহনিতে। এই ১ মাসে শুধু সময় নয়, রং বদলেছে সম্পর্কের, ছায়া বদলেছে অনুভবের, আর শব্দ বদলে গেছে নিঃশব্দতার ভাষায়। সাইফান এবং নীলার সম্পর্কেও কিছুটা মোড় এসেছে, যদিও তাদের দেখা হয় না তেমন, তবুও অন্তরের বন্ধন যেন আরো বেশি গভীর হয়ে উঠেছে এই সময়ের মাঝে। ফোনে কথা হয়েছে বহুবার। সাইফান মাঝে মাঝেই হঠাৎ করেই কল করে, শুধু নীলার মোহনীয় কণ্ঠস্বর শোনার জন্য। ওই কণ্ঠে যেন তার এক ধরনের প্রশান্তি খুঁজে পায়, যেন ব্যস্ত জীবনের শত অনিশ্চয়তার মাঝেও একটি স্থির নিশ্চয়তা তার অপেক্ষায় থাকে এ প্রান্তে। নীলাও এক ধরনের নীরব স্বীকৃতি দিয়েছে সাইফানের প্রতি। প্রতিদিনই সে অপেক্ষা করে একটা পরিচিত রিংটোনের জন্য, যা বাজলেই তার মুখে একটু নরম হাসি খেলে যায়। এ এক অদ্ভুত বন্ধন, যা প্রকাশ্য না, গোপন, তবুও তবুও বেশি আপন। একটি পবিত্র সম্পর্ক, যেখানে ভালোবাসা বলা হয় না, তবে অনুভব করা যায় নিঃশব্দ প্রতিটা মুহূর্ত। এই ১ মাসে সবাই অনেকটাই ব্যস্ত হয়ে গেছে। সাইফান নিজে, রাজনীতি, অফিস, ভার্সিটি, বিভিন্ন কাজ, সবকিছু খুব পারদর্শিতার সাথে সামলাচ্ছে। তাকে ঘিরে যেন কিছুটা গম্ভীর দায়িত্বশীল আবরণ, কিছুটা বিচক্ষণ নেতৃত্বের ভার, প্রজ্ঞা আর দায়িত্ববোধের এক ছায়া। তাকে ঘিরে যেন এক ধরনের দূরত্বময় ও প্রাপ্তবয়স্কতার পর্দা। তবুও নীলার প্রতি এক স্নিগ্ধ কোমলতা সবসময় লুকিয়ে থাকে তার প্রতিটা আচরণে। আর আর কিছুদিন পর সাইফানের একটি গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে, তাও আবার তাদের প্রিয় ইউনিভার্সিটির মাঠে। সমাবেশের কথা না হয় পরেই বলা যাবে, কিন্তু তার আগে বলে নেওয়া যাক কিছু না বলা কথা। এই সময়ের মধ্যেই নীলাদের বন্ধু মহল যেন এক উষ্ণ বৃত্তে বাঁধা পড়েছে। নীলা, মুনা, সিনথিয়া, পিহু, জেরিন, সবাই সবার মাঝেই এক ধরনের স্নেহ, টান আর নির্ভরতার আবেশ কাজ করছে। তারা আর কেবলই বন্ধু নেই, এরা যেন একে অপরের আবেগের নিরাপদ আশ্রয়স্থল। কারোর মনে খারাপ থাকলে বাকিরা পাশে এসে দাঁড়ায় নিঃশব্দে। কারোর চোখে যদি জল নামে, বাকিরা সেই অশ্রু না দেখে ঝরতে মুছে দেয়। হাসিতে ভাগ বসায়, কান্নায় কাঁধ বাড়ায়। বিকালের আড্ডা, সন্ধ্যায় ছোট হাঁটাহাঁটি, ক্লাস শেষে একসাথে বসে চা খাওয়া, সব কিছুতেই জড়িয়ে আছে এক ধরনের ঘনিষ্ঠতা, যেখানে নেই কোনো মুখোশ, নেই কোনো বাহুল্য। এই বন্ধুত্বগুলো আজকাল খুব অমূল্য মনে হয়, যেখানে প্রতিদিন কিছু না বলা অনুভূতি ভাগ করে নেওয়া হয়, যেখানে একজন আরেকজনকে বলে, তুই থাকলে আমার সব ঠিক হয়ে যায়। এভাবে সময় এগোচ্ছে, একটি পবিত্র সম্পর্ক ধীরে ধীরে জন্ম নিচ্ছে নীলার আর সাইফানদের মাঝে। আর অন্যদিকে গড়ে উঠেছে এক বন্ধুত্ব বন্ধুত্বের রাজ্য, যেখানে প্রতিটা অনুভব, প্রতিটা মুহূর্ত ধরে রাখা যায় শুধু হৃদয়ের কোণে, নীরব অথচ গম্ভীরভাবে। বন্ধু মহলের দিক দিয়ে সাইফানেরও বন্ধু মহলও পিছিয়ে নেই, তবে সবাই এখন ব্যস্ত নিজ নিজ কর্মস্থল নিয়ে। কেউ অফিস, কেউ ব্যবসা, কেউ বা রাজনীতি বা পড়াশোনা নিয়ে জড়িয়ে গেছে নিজেদের যুদ্ধে। তবু বন্ধুত্ব যেন থেমে নেই একটুও। সাইফান, জিহাদ, আর্য, ইমদাদ, ইকবাল, সিয়াম আর তুর্য, এদের মাঝে যেন সময় যতই বদলাক, টানটা এক বিন্দুও কমেনি। তাদের মধ্যে আরও দুজন বন্ধু আছে, তবে তাদের পরিচয় আপনারা পরে জানতে পারবেন, সপ্তাহের শুক্রবার কিংবা রবিবার।
নিয়ম করে একবার হলেও দেখা হয় সবার, হয় রেস্টুরেন্টের কোনার টেবিলে, নয়তো কারোর বাসার ছাদে। কথার জোয়ারে হারিয়ে যায় বাস্তবের ক্লান্তি। তাদের আড্ডা মানেই পুরানো স্মৃতি, নতুন পরিকল্পনা, হয়তোবা হুট করেই একটা ট্যুরের ভাবনা, না বলা কিছু অনুভূতির আদান প্রদান, আর পুরানো গল্পে হেসে কাত হওয়া। তবে এই বন্ধুত্ব মহলে একটি শূন্যতা, রাইহান। সে নেই, তবুও যেন অদৃশ্যভাবে থেকে যায়। তার জন্য হয়তো অপেক্ষা করা হয় না এখন আর, তবুও প্রতিটি গল্পেই, প্রতিটি হাসিতে সে রয়ে যায় নিঃশব্দ সুরে। তারা প্রতিদিন রাতেই একসাথে হয়, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার গ্রুপ কলে কথার আসর জমায়। কেউ ক্লান্ত অফিস থেকে শেষে কফি হাতে, কেউ বা বিছানায় শুয়ে শুয়ে ঝিমোতে ঝিমোতে তবুও কথা বলে, খোঁজ নেয়, তুই ঠিক আছিস তো। এই বন্ধুত্বটা এক ধরনের আশ্রয়, যেখানে সবাই নিজেদের মতো করেই ভালোবাসে একে অপরকে। চোখে চোখ না রাখলেও মন ঠিকই পাশে থাকে প্রতিদিন, প্রতিক্ষণ। হ্যালো, কে বলছেন? হো হো হো, হ্যালো। এই রে, এই কে রে? মাঝরাতে কল দিয়ে ঘুমের 12টা বাজিয়ে এখন চুপচাপ নিজের নিঃশ্বাসের শব্দ শোনাচ্ছে। মধ্যরাতে কলের কর্কশ শব্দ সহ্য করতে না পারে ফোনটা রিসিভ করে কানে তোলে নীলা। রিসিভ করার পর থেকেই নীলা হ্যালো হ্যালো করছে, কিন্তু ওপাশের ব্যক্তিটির কোনো সাড়া শব্দই দিচ্ছে না, শুধু তার নিঃশ্বাসের শব্দ আসছে। তাই নিজের রাগটাকে কন্ট্রোল না করতে পেরে খ্যাপাটে বাঘিনীর ন্যায় বলে ওঠে নীলা। ঠিক ওই সময়ই ওই পাশ থেকে ভেসে আসে এক মধুর সুর, পরিচিত কণ্ঠ। তোরে ছাড়া থাকা যায় না, ওরে আয়না, কাছে আয়না, দূরে গেলে যাই যে পড়ে, কি শিহরণ জানি না জানি না, আমি যে কি করি এখন বুঝি না বুঝি না, তোর মনটা পাবো কখন, তোরে ছাড়া থাকা যায় না, ওরে আয়না, কাছে আয়না। এত রাতে মেয়েদের ফোন দেন গান শোনানোর জন্য বুঝি? তুমি বুঝলে কিভাবে এটা আমি? আপনার কণ্ঠ যে আমার খুবই পরিচিত। সাইফানের কথাই নির্বিঘ্নে জবাব দেয় নীলা। পুরো একটা দিন পেরোনোর পর নীলা সাইফানের কণ্ঠ শুনতে পেয়েছে, এটাই অনেক। হয়তো সাইফান নীলার কণ্ঠ শোনার জন্যই কল দিয়েছে। সাইফান নিজের ঠোঁটে কোনো প্রশান্তির হাসি ঝুলিয়ে বলে, তাই নাকি? হুম। আমি মাঝরাতে কল দিয়েছি এই জন্য বিরক্ত বোধ করছো নাকি? বিরক্ত লাগছিল, তবে আপনার গান শুনে সেটা আর লাগছে না, শান্ত কণ্ঠে উত্তর দেয় নীলা। হঠাৎ নীলা মাথা এই একটা কথা নাড়া দিতেই নীলা ফটাফট বলে ওঠে, আপনি কি এই গানটা আমাকে মিন করে গাইলেন? সাইফান হতাশ কণ্ঠে জবাব দেয়, গাইব না? অন্যরা নিজেদের বউকে নিজেদের বুকে নিয়ে ঘুমায়, আর আমার বউ থাকতেও আমি কোলবালিশ জড়িয়ে ঘুমাতে হয়, এটা মানা যায় না বউ। সাইফানের হতাশ ভরা কণ্ঠ শুনে ফিক করে হেসে দেয় নীলা। নীলা ঘুমো ঘুমো কণ্ঠে বলে, আচ্ছা, বাকি গান কালকে শোনায়, এখন আমাকে ঘুমাতে দিন। কিন্তু এটা আমার কথা নয় বউ, এই কথার উত্তরটা আমি আপনাকে কালকে দিব, ঠিক তো? হুম। এভাবেই দুজনের মধ্যে কথা সম্পূর্ণভাবে শেষ হয়। তারা কেউই জানে না কালকে তাদের জন্য কি অপেক্ষা করছে, আগামীতে তাদের জন্য কিছু মঙ্গলজনক আছে, নাকি সেই বিরহের দহনে পড়তে হবে তাদের। আপনি কি সাংঘাতিক, অবাকের ন্যায় বলে নীলা। 1 মাস পর সাইফানের সাথে প্রথম দেখা হয় তার, তাই নিজের মনে বারংবার হানা দেওয়া কথাটা সাইফানের সামনে উগলে দেওয়ায়। নীলার কথা শুনে সাইফান একবার নীলার দিকে বাঁকা চোখে তাকায়, এরপর ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে বলে, তোমরা হঠাৎ এই কথা কেন মনে হলো? আপনি কিভাবে ছেলেগুলোকে মারছিলেন ওই দিন, তা দেখে আমার গা পুরো শিউরে উঠেছিল। আচ্ছা, আপনি কি সত্যি 2 বছর আগে ওই ছেলেগুলোকে মেরে ফেলেছিলেন? হা হা, তুমি এত ভীতু কেন নিশির রাত? আমি ভয় পাচ্ছি আর আপনি হাসছেন, কি করব বলো?
তোমার কথাতে এত বাচ্চামো আছে যা শুনলেই আমার হাসি পায়। আপনি আমাকে বাচ্চা বলতে পারলেন? আবেগী কণ্ঠ নীলার। সাইফান নীলার করা প্রশ্ন এড়াতে এই কথাগুলো বলে। তাতে অবশ্য সক্ষম হয় সাইফান। সাইফান নীলার কথা শুনে আরো জোরে জোরে হাসতে লাগে। হাসতে হাসতে বলে, ঠিক এই কারণেই তোমার কথাগুলো আমার এত ভালো লাগে। এখন প্রায় সন্ধ্যা ৭টা। কিছুক্ষণ আগেই সাইফান নীলাকে ফোন দিয়ে বলে ভার্সিটির সামনে থাকা পার্কে চলে আসতে। নীলা সিনথিয়া এবং মোনাকে কোনো রকম ভুজুং ভাজুং বুঝিয়ে সুঝিয়ে এখানে এসেছে। নীলা পার্কের গেটের সামনে আসতেই দেখে সাইফান আগে থেকেই সেখানে উপস্থিত। এরপর তারা দুজনে একসাথে হাঁটতে শুরু করে। হাঁটার সময় তাদের মধ্যে বেশ অনেকটাই দূরত্ব ছিল। হাঁটতে হাঁটতে তারা পার্কের একটি নির্জন জায়গায় যায়। বেঞ্চের উপরে বসে পড়ে। প্রায় ৫ থেকে ১০ মিনিটের মধ্যে তারা কোনো কথা বলেনি, চুপচাপ বসেছিল। এরপর নীলার মাথায় ১ মাস আগের ছেলেগুলোর মার খাওয়ার ঘটনা আসতেই সে কথা বলতে শুরু করে সাইফানের সাথে। কথা বলার এক পর্যায়ে সাইফান নীলাকে প্রশ্ন করে, এখন আমার প্রশ্নের উত্তর দাও। নীলা ভ্রু কুঁচকে বলে, কোন প্রশ্নের উত্তর? ওই যে কালকে রাতে তোমাকে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তর। সাইফানের কথা শুনে নীলা বুঝেও না বোঝার ভান করে বলে, কই কালকে রাতে আপনি তো আমাকে কোনো প্রশ্ন করেননি। আরো ভালোভাবে মনে করে বলো, কালকে রাতে তোমাকে যে আমি বললাম সেটার উত্তর দাও। নীলা মজা নেওয়ার ছলে বলে, ও হ্যাঁ, কালকে তো আপনি আমাকে গান শুনিয়েছিলেন, তবে আপনি তো আমাকে কোনো প্রশ্ন করেননি। সাইফানের এবার বোধগম্য হলো নীলা তার সাথে বোঝেও না বোঝার ভান করছে। তাই সে কিছুটা রাগী স্বরে শুধালো, তুমি আমার সাথে মজা করছো কেন নিশিরাত? নীলার এবার বুঝতে পারল সাইফান রেগে গেছে। তাই সে আমতা আমতা করে বলে, আপনি কালকে রাতে প্রশ্ন করেছিলেন, এখন প্রশ্ন করলে সমস্যা কি? নীলার কথা শুনে সাইফান ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তার মানে এই মেয়ের দ্বারা তার থেকে আবারও সেই প্রশ্ন শুনতে চাচ্ছে যেহেতু সাইফানও শোনাবে। তাই সাইফান থমথমে কণ্ঠে বলে, তুমি কি চাও না আমি এই সম্পর্কটাকে প্রকাশ করি? তুমি কি তোমার শ্বশুর বাড়িতে যেতে চাও না? তুমি কি চাও সবাই আমাদের এই হালাল বৈধ সম্পর্কটাকে অবৈধ সম্পর্ক বলুক? তুমি কি চাও আমরা আজীবন চুপি চুপি হাঁটবো এরকম? নাকি তুমি চাও আমি সবার সামনে তোমার হাতটা ধরে বলি, এই মেয়েটি আমার স্ত্রী? হালকা বাতাসে পাতাগুলো নড়ে উঠছে। দূরে কোথাও একটা কুকুর ডাকছে। বেঞ্চে পাশাপাশি বসে আছে সাইফান ও নীলা। মাঝখানে হাত দুটো ইচ্ছে করছে, কারোর স্পর্শ করছে না, আবার সরতেও পারছে না। সাইফানের করা প্রশ্নটা যেন সেখানের পুরো সময়টাকে থমকে দিয়েছে। এই প্রশ্নে নীলার দম বন্ধ হয়ে আসে। সে এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। মনে হয় পুরো আকাশ যেন তার মাথার উপরে ভেঙে পড়েছে। আবার একই সাথে বুকটা হালকাও হয়ে গেছে। একটু চুপ থেকে সে মাথা নিচু করে চোখের পাতা জলে ভারী। তারপর নিঃশব্দে বলে, আমি কি চাই না? আমি প্রতিদিন প্রতিটা নিঃশ্বাসে চেয়েছি কেউ একজন আমার পাশে দাঁড়াক, আমার পরিচয় নিয়ে গর্ব করুক। আমি তো চেয়েছি কোনোদিন ভোরবেলা ঘুম ভেঙে দেখি আপনি আমার পাশে। দিনের শুরুটা হয় স্ত্রীর পরিচয়, লুকিয়ে নয়। কিন্তু সেই শব্দে কণ্ঠটা কেঁপে ওঠে। ভয় পাই। আপনার ক্যারিয়ার, আমার পরিবার, আপনার পরিবার, বন্ধুরা, এই সমাজ, কেউ আমাদের বুঝবে না, স্বীকৃতি দেবে না। এই ভয়টাই তো বারবার পেছনে টেনে ধরে আমাকে। সাইফান কিছু বলতে চায়, কিন্তু নীলা এবার নিজেই ওর দিকে তাকায়। চোখে জল ঝলমল করলেও কণ্ঠে দৃঢ়তা। কিন্তু আজ আপনি যেভাবে আমার সম্মানের কথা বলছেন, আমি চাই না আমাদের হালাল সম্পর্ককে কেউ হারাম বলুক। আপনার রাগের মাঝে, আপনার হাতে, আপনার চাহনিতে আমি ভালোবাসা দেখেছি। তাই হ্যাঁ, আমি চাই আপনি সবার সামনে আমার হাতটা ধরে বলুন,
এই মেয়েটা আমার স্ত্রী, আর আমি গর্ব করে বলবো এই মানুষটা, এই পুরুষটাই আমার স্বামী। সাইফানের চোখের কোণে কিছুটা জ্বলে ওঠে। সে আস্তে করে নীলার হাতের ওপরে নিজের হাতটা রাখে। ঠোঁটের কোণে এক মায়াময় হাসি। আজকে তুমি শুধু আমার স্ত্রী না, আমার সাহস হয়ে গেলে নিশির রাত। নীলা কিছু না বলে ওর দিকে তাকিয়ে থাকে। এই প্রথম সাইফানের চোখে চোখ রেখে স্বস্তি নিয়ে নিঃশ্বাস ফেলে নীলা। সাইফান নীলার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তোমার আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে না। আমি কালকেই তোমাকে আমার পরিবারের সাথে দেখা করাতে নিয়ে যাব। নীলা আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনার পরিবার যদি এই বিয়েটাকে মেনে নিতে না চায় তাহলে? ধুর বোকা, আমার বাসায় তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসাবে পরিচয় দিব। এমনিতেও আমার পরিবার আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এরপর আমার বাবা মা তোমার বাবা মার সাথে বিয়ের ব্যাপারে কথা বলবে। সাইফানের এত চতুর বুদ্ধি শুনে নীলা গর্বিত হয়ে বলে, বাবা, আপনার কি বুদ্ধি! মানতেই হবে আপনাকে। আপনি এতটা শিওর কিভাবে যে আপনার পরিবার আমাকে মেনে নিবে? তুমি জানো না নিশিরাত, আমার পরিবার আমাকে কতটা প্রেশার দিচ্ছে বিয়ে করার জন্য। তারা মনে করছে আমি বিয়ে থেকে পালিয়ে গিয়েছি তাদের পছন্দ করা পাত্রীর জন্য। তারা কি করে বুঝবে আমি বিয়ে করব না বলে পালিয়েছিলাম, তারপরেও আবার বিয়েটা হয়েও গেল। তাই তারা বলছে আমার কোনো পছন্দ থাকলে তাদেরকে জানাতে, তাহলে তারা ওই মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করবে। বলেই সাইফান ভাবনার জগতে ঢুকে পড়ে। নবীনবরণ অনুষ্ঠানের পরের দিনের রাতের কথায়, তুই কি বিয়ের কথা কিছু করবি না? আদ্র মায়ের করা প্রশ্নে খুব খুব করে কাশতে শুরু করে সাইফান। জিহাদ পানির গ্লাসটা এগিয়ে দেয় ভাইয়ের দিকে। ভরা মজলিসে কোহিনূর চৌধুরীর কথা যেন বোম ব্লাস্ট করার মতো শোনালো। কোহিনূর চৌধুরী ছেলের দিকে চোখ ছোট ছোট করে তাকালেন, বললেন, এখানে তোমার এভাবে বিষম খাওয়ার মতো কিছু নেই আদ্রাসান। সাইফান গলা খাঁকড়ে কিছু বলতে যাবে তার আগেই পাভেল চৌধুরী বললেন, তোমার কি মনে হয় তোমার এই গুণধর পুত্র আবারও বিয়ের পিঁড়িতে বসবে? আমাদের নাক কান চোখ মুখ সব কাটিয়ে রাখবে বিয়ের পিঁড়িতে বসলে। বাবার কথায় সাইফান বাবার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, বাবা, তুমি তোমার ছেলেকে এই চিনলে? সি বাবা, বাবা সি। আমি তোমার ছেলে হয়ে এই সমাজে লজ্জা বোধ করছি। সাইফানের কথা শুনে ডাইনিং টেবিলে বসে সবাই দম ফাটা হাসতে থাকে। সাইফান সবাইকে রাগ দেখাতে পারবে না বলে পিহু, জেরিন, জিহাদ আর আর্চের দিকে চোখ গরম করে কটমট দৃষ্টিতে তাকায়। সাইফান রেগে আছে মনে হতেই চারজন মুখের হাসি অটোমেটিকই বন্ধ হয়ে যায়। সাইফান নিজের চাচ্চুর দিকে তাকিয়ে বলে, বাবাকে তুমি কিছু বলবে না চাচ্চু? জাবেদ চৌধুরীর ভাতিজার পানে একবার তাকিয়ে পুনরায় নিজের ভাইজানের পানে তাকায়। এরপর পূর্বের ন্যায় সাইফানের দিকে তাকিয়ে বলে, এখানে আমার কিছু করার নেই আমার প্রাণ প্রিয় ভাতিজা। তোমার বাবা যা বলছেন তাই হবে। তবে টেনশন নট চাচি, আমি আছি তোমার পাশে, তুমি চালিয়ে যাও। জাবেদ চৌধুরীকে কথা শেষ করতে না দিয়ে বলে ওঠেন ইয়াসমিন চৌধুরী। জাবেদ চৌধুরী ইয়াসমিন চৌধুরীর দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে, এর জন্যই আমি বলি তুমি একটু বেশি বোঝো। কি আমি বেশি বুঝি? এই, তোমরা থামো তো। কোথায় আমার ব্যাপারে কথা বলবে তা না, নিজেরাও নিজেদের মধ্যেই ঝগড়া করছো। সাইফানের কথা সবার কর্ণকুহরে যেতেই সবার দৃষ্টি স্থির হয় জাবেদ চৌধুরী আর ইয়াসমিন চৌধুরীর পানে। সবাইকে নিজেদের দিকে এভাবে তাকাতে দেখে ইয়াসমিন চৌধুরী বাঁকা হেসে বলে, কি হয়েছে, তোমরা এভাবে কেন দেখছো? জাবেদ চৌধুরী কপাল চাপড়াতে চাপড়াতে বলেন, তুমি দেখছি ঠিকভাবে কথাই বলতে পারো না। চাচা চাচিকে এভাবে দেখে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটিয়ে সাইফান আপন মনেই বলে, নিশির রাত একদম চাচির মতো গুছিয়ে কথা বলতে পারে না, তবে চাচার মতো আমার সাথে ঝগড়া লাগলেই ঝাঁসির রানী হয়ে যায়। সাইফানকে এভাবে কিছু একটা
ভাবতে দেখে জেরিন সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হয়েছে ভাইয়া, তুমি এভাবে একা একা হাসছো কেন? জেরিনের কথায় এবার সবার দৃষ্টি নিবদ্ধ হয় সাইফানের পানে। আর্য সাইফানকে টিপ্পনি কেটে বলে, আমাদের ভাবির কথা মনে করছিলে ভাই? জিহাদ ও আর্য সাথে সাথে তাল মিলিয়ে বলে, আমার কিন্তু তাই মনে হচ্ছে আদি। জিহাদ আর্যকে খোঁচা দিয়ে বলে কথাটি। পিহু তো তাদের থেকে এক ধাপ ওপরে। সে সাইফানকে বলে ওঠে, ভাবি দেখতে কেমন? নিশ্চয় কোনো রূপবতী হবে। না হয় আমার ভাইয়ের মতো এত স্ট্রং পার্সোনালিটির মানুষের মন গলাতে পারে? কে সেই ভাগ্যবতী যে তোমার মন নিজের দখলে নিয়ে নিয়েছে? আর একটা বাজে কথা কানে আসলে আমার হাতের একটা থাপ্পড়ও কিন্তু মাটিতে পড়বে না, মাইন্ড ইট। তুমি ওকে কেন বকছো? পাভেল চৌধুরীর কর্কশ কণ্ঠ। পাভেল চৌধুরীর কথার জবাবে সাইফান বিরক্তি নিয়ে বলে, তোমরা দেখছো না কত বাজে কথা বলছে? ও তো হতেও তো পারে পিহু যা বলছে তাই সত্য। বাবার কথায় কিছুক্ষণ থমকে বসে থাকে সাইফান। তার চোখের সামনে ভেসে ওঠে নীলার মায়াবী মুখখানা। কি স্নিগ্ধ পরিটাই না লাগছে নীলাকে সাইফানের দেওয়া নীল শাড়িতে। প্রসঙ্গ এড়াতে সাইফান বলে, আমার খাওয়া শেষ, আমি রুমে যাচ্ছি। বলেই হনহন করে হাঁটা ধরে নিজের রুমের দিকে। পেছন থেকে কোহিনূর চৌধুরী চেঁচিয়ে বলে, খাবারটা তো এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে আমরা কিন্তু তোর বিয়ে দিয়েই ছাড়বো। তোর কোনো পছন্দ থাকলে আমাকে আগেই বলে দিস, না হয় আমি তোর জন্য পাত্রী পছন্দ করব বলে দিলাম কিন্তু। তবে সাইফান মায়ের কথায় ভ্রুক্ষেপ না করে নিজের রুমে ঢুকে যায়। নীলার কথায় সাইফান নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। নীলা বলছে, কি হলো? আচ্ছা, অনেক তো সময় হলো, এখন আমি হোস্টেলে যাই, না হলে ওরা সন্দেহ করবে। বলতে বলতে পার্কের বেঞ্চে থেকে উঠে দাঁড়ায় নীলা। সাইফান নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, এ কেমন কথা? তুমি কি আমার সাথে ডিনার করবে না? নীলা আমতা আমতা করে বলে, না আসলে মানে। নীলাকে আমতা আমতা করতে দেখে সাইফান ভুরু কুঁচকে বলে, আসলে নকলে কিছুই জানি না। এখন আমি শুধু এটা জানি তুমি আমার সাথে ডিনার করতে যাবে। এই, তুই এক পাও ঘরে রাখবি না। সবেমাত্র হোস্টেলে ঢুকে নিজেদের কক্ষে পা রেখেছিল নীলা, তখনই সিনথিয়ার কর্কশ কণ্ঠ কানে লাগলো নীলার। সিনথিয়ার কথায় আহাম্মক হয়ে যায় নীলা। নীলা ভুরু কুঁচকে বলে, রুমে কেন ঢুকতে পারবো না আমি? নীলার প্রশ্নে মোনা ভেতর থেকে চেঁচিয়ে বলে, ঘরে ঢুকবি না তুই হারামি। কাজ আছে বলে 7টায় বের হয়ে 9টায় ঘরে ফিরছিস। মোনার কথায় নীলা বোকার মতো হেসে রুমে ঢুকতে ঢুকতে বলে, ওহো, তোরা এ কারণেই এত চেতে আছিস? সিনথিয়া রেগে কটমট করে বলে, তোকে এভাবে দাঁত কেলাতে বলিনি। নীলার রুমে ঢুকেই ধপাস করে বিছানায় বসে পড়ে। নীলাকে বসতে দেখে মোনার মেজাজ দেখিয়ে বলে, এখন এখানে বসেছিস কেন? জানা, আমাদের রেখে বাহিরে গিয়ে বসে থাক। মোনা ও সিনথিয়ার কথা আর নিতে না পেরে নীলা বলে, সরি জানেমান, আমি তোদেরকে রেখে আর কোথাও যাব না। এখন আমার মাথাটা খুব ধরেছে, আমি তোদের সাথে কালকে সকালে কথা বলছি। বলেই নীলা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আবারও বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। মোনা ভেবেছিল নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে তাদের সাথে ডিনার করবে, তবে নীলাকে না খেয়ে শুয়ে পড়তে দেখে মোনা বলে, নিশি, তুই খাবার খাবি না? নীলা কিছুক্ষণ চুপ থেকে বলে, না, আজকে খাবো না। বলেই আবারও ঘুমিয়ে পড়ে নীলা। নীলা তো আর বলতেই পারবে না যে নীলা সাইফানের সাথে বাহির থেকে খাবার খেয়ে এসেছে। আবার এটাও বলতে পারবে না যে নীলা একা একাই বাহির থেকে খাবার খেয়ে এসেছে। তাই নীলা খাবার খাওয়ার কথা এড়িয়ে গেল। এখন নীলার একটাই চিন্তা, সে কালকে সাইফানের পরিবারের সাথে কিভাবে দেখা করবে। আবার নীলাকে সাইফানের গার্লফ্রেন্ড হিসাবে দেখে পিহু আর জেরিনের রিয়াকশন কেমন হবে। ছোট থেকে নীলা দুই ভাইয়ের আদরের বোন ছিল। বাবা মা যখন নীলাকে বকা দিত, তখন কাব্য আর ইমন নীলার পছন্দের সব খাবার নিয়ে আসতো। নীলা যা যা পছন্দ করত সেই সব কিছু করে নীলার রাগ ভাঙাতো, বিশেষ করে কাব্য। নীলা রাগ
করে খাবার না খেলে কাব্যও খাবার খেত না। নীলা তো ভালোভাবে এ, গুছিয়ে কথাও বলতে পারে না। নীলা সাইফানের বাবা মার সামনে বসে কথা বলবে কি করে? আপাতত নীলার মাথায় এইসব ঘুরপাক খাচ্ছে, আর তাকে রাতে ঘুমাতে দিবেও না। আজকে রাতের জন্য নীলার ঘুম উড়ে গিয়েছে। বাবা, সূর্য আজ কোথা থেকে উঠলো? নীলাকে এত সকালে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে কটাক্ষ করে বলল মোনা। নীলাও কম কিসের, সেও মোনাকে পাল্টা জবাব দিয়ে বলে, কেন, তোর সাথে চোখ নেই? তুই দেখতে পাচ্ছিস না সূর্য কোন দিক দিয়ে উঠেছে? তাই তো বলছি, আমার নিশির জান এত তাড়াতাড়ি কিভাবে উঠে গেল সকালে? মোনার কথায় নীলা মুখ কুঁচকে বলে, শর্ত ফাজিল মেয়ে, আমাকে যেতে দে। নীলা মোনাকে পাশ কাটিয়ে নিজেদের কক্ষে প্রবেশ করে। এতক্ষণে এদের কথাবার্তা শুনে সিনথিয়াও ঘুম থেকে উঠে পড়েছে। নীলাকে এত সকালে বারান্দা থেকে কক্ষে প্রবেশ করতে দেখে ভূত দেখার মতন করে চমকে ওঠে। নিশি, তুই এত সকাল সকাল উঠেছিস নাকি আমি স্বপ্ন দেখছি? চোখ ডলার ভঙ্গিমা করে ছিনতি সকাল সকাল এই দুজনের জ্বালায় অতিষ্ঠ হয়ে নীলা ভারী কণ্ঠে শুধালো, এই, তোরা এমন করছিস কেন? তোদের দেখে মনে হচ্ছে আমি কোনোদিনও সকাল সকাল ঘুম থেকে উঠি না। নীলার কথায় সিনতিহা শুধালো, আমি 100% নিশ্চিত নিশির সকাল সকাল ঘুম থেকে ওঠার পেছনে কোনো না কোনো ঘাপলা নিশ্চয়ই আছে। সিনথিয়ার কথায় মোনা ও সিনথিয়ার সুরে তাল মিলিয়ে বলে, আমি কেন জানি সন্দেহ সন্দেহ গন্ধ পাচ্ছি। এদের কথায় নীলা বোকার মতো দাঁত কেলিয়ে হেসে বলে, আসলে আজকে আমার একটা জায়গায় যেতে হবে, তাই এত সকালে উঠতে হয়েছে। দেখেছিস মোনা, আমি একদমই ঠিক বলেছিলাম। তোর কি মনে হয় না সিনথি, নিশির পালিয়ে যাওয়ার পর থেকে তার আচার আচরণ কেমন যেন একটা পরিবর্তন হয়ে গিয়েছে? মোনার কথায় সিনথিয়া মাথা চুলকাতে চুলকাতে বলে, তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। আগে নিশি আমাদের সব সময় ওর সাথে কি কি হয়েছে না হয়েছে সব কিছু বলতো। নিশি কোথাও গেলে আমাদের ওর সাথে জোর করে নিয়ে যেত, আর এখন আমাদের একা রেখে ও সব জায়গায় এমনিতেও নীলার সাইফান আর তার পরিবারের ব্যাপার নিয়ে ভাবতে ভাবতে রাতে ঘুম আসেনি। যাই একটু ঘুম এসেছিল তাও ফজরের পরপরই ভেঙে গিয়েছে। তাই নীলা একা একা বারান্দায় গিয়ে সূর্য উদয় দেখছিল। এর মধ্যে পেছন থেকে মোনার কণ্ঠ পেয়ে পেছনে ঘুরে দাঁড়ায় নীলা। এখন তাদের দুই পাগলের একই রকম আহাজারি শুনে নীলা দ্রুত ভাঁজ ফেলে বলে, সকাল সকাল তোদের আবোল তাবোল বলা শুরু হয়ে গেল? আমি বলেছি তো আজকে আমার একটা জরুরি কাজ আছে, তাই আমাকে একা যেতে হবে। আই প্রমিস, এরপর থেকে কোথাও যাই নাকি কি করি সব তোদেরকে বলবো, এবং তোদের সাথে করে নিয়ে যাব। নীলার কথায় তারা দুজনেই মুখ ভেঙচি কেটে বলে, হয়েছে হয়েছে, আর কৈফিয়ত দেওয়া লাগবে না। এই কথায় নীলা একটি স্বস্তির শ্বাস ফেলে মনে মনে বলে, আমি আর কি বলবো, ওনার পরিবারের সাথে দেখা হলেই পিহু আর জেরিন তোদের সব বলে দিবে, তখন আমার আর কিছুই বলার মতন মুখ থাকবে না। নীলা একটি নতুন নীল রঙা চুড়িদার পরল। চুড়িদারের ওড়না এবং জামাটা ছিল হালকা নীল এবং সাদা মিশ্রিত। চুড়িদারের পায়জামাটা ছিল পুরোপুরি হালকা নীল রঙের। নীলা নিজের চুলগুলোকে খোপা করে নিয়েছে। নীলার চুড়িদারের লম্বায় হাঁটুর নিচ পর্যন্ত। নীলাকে এত পরিপাটি হয়ে সাজুগুজু করতে দেখে মোনা এবং সিনথিয়ার কপালে ভাঁজ পড়ে। দুজনই একই সঙ্গে একই সুরে বলে ওঠে, সত্যি করে বল মিশি, এত সাজগোজ করে তুই কোথায় যাবি? নীলা স্বাভাবিক কণ্ঠে বলে, ধুর, বললাম তো একটু কাজ আছে, সেখানেই যাব। নীলার কথায় সিনথিয়া ও মোনা কিছুই বলল না। তারাও নিজেদের মতো করে রেডি হতে লাগলো ভার্সিটিতে যাবে বলে। ঠিক তখনই হোস্টেলের নিচ থেকে গাড়ির হর্নের আওয়াজ কানে আসে নীলা। তবে এতে কোনো ভ্রুক্ষেপ করল না নীলা। বারংবার গাড়ির হর্নের আওয়াজ আসতেই সিনথিয়া বারান্দায় গিয়ে উঁকি দিয়ে দেখে একটি লাল রঙের গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে এবং বারংবার হর্ন বাজাচ্ছে। সিনথিয়া বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে বলল, দূর ছাতার মাথা,
এত সকাল সকাল কোন পাগলের এমন জোরে জোরে গাড়ির হর্ন বাজাচ্ছে? নিচে এত ট্রাফিক, তো জ্যাম নেই যে এতবার হর্ন বাজাতে হয়। তখনই নীলার ফোনে পুটিং করে মেসেঞ্জারের মেসেজ টোন বেজে ওঠে। নীলা দেখবে না করেও কি যেন মনে করে মেসেজটা ওপেন করে। মোবাইলের স্ক্রিন জ্বলজ্বল করে ভাসছে। আমি তোমার হোস্টেলের নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, এতবার হর্ন বাজাচ্ছি, তোমার কানে যাচ্ছে না? আর 5 মিনিটও যদি তুমি সময় অপচয় করো তাহলে বলে দিচ্ছি খারাপ হয়ে যাবে নিশির রাত। মেসেজটা পড়ে নীলার ঠাহর হয় যে নিচে হয়তো সাইফান দাঁড়িয়ে আছে। তাই নীলা দ্রুত গতিতে টাইপ করে, আমি আসছি, আর 5 মিনিট অপেক্ষা করুন। মেসেজটা সেন্ড করেই নীলার কাঁধে ব্যাগ ঝুলিয়ে দ্রুত গতিতে প্রস্থান করে রুম থেকে। যেতে যেতে মোনা এবং সিনথিয়াকে উদ্দেশ্য করে বলে, আসছি আমি, এসে তোদের সব বলবো। হয়তো আমার বলারও প্রয়োজন হবে না, তার আগেই তোরা সব জেনে যাবি। বলতে বলতেই নীলা প্রস্থান করে কক্ষ থেকে। ফ্যালফ্যাল নয়নে নীলার যাওয়ার পানে তাকিয়ে থাকে সিনথিয়া ও মোনা। নীলা নিচে গিয়ে সাইফানের গাড়ির দরজায় নক করে, এই যে, দরজা খুলুন। সাইফান নীলার পানে না তাকিয়েই বলে, সরি, আমার কাছে খুচরা নেই। সাইফানের কথা কর্ণকুহরে যেতেই নাক মুখ লাল হয়ে নীল হয়ে সাইফানকে বলল, আমাকে দেখে আপনার ভিখারি মনে হচ্ছে? সাইফান নিজের ফোনের পানে তাকিয়েই বলে, আপনি ভিখারি কিনা আমি তা কিভাবে বলবো? আমি কি আপনাকে দেখেছি নাকি? তাহলে মাথা তুলে একবার দেখতেই পারেন আমি ভিখারি নাকি অন্য কেউ। সাইফান বিরক্তি নিয়ে মুখ কুঁচকে ওপরে তাকাতেই দেখে একজন সুন্দরী রমণী তার দিকে চোখ মুখ লাল করে তাকিয়ে আছে। আহ, কি সুন্দর সেই ডাগর ডাগর আখি জোড়া! দুই আখের পল্লব ঝাপটাচ্ছে সেই রমণী, আর তাণ্ডব বয়ে যাচ্ছে সাইফানের হৃদয়ে। সাইফান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই সুন্দরী রমণীর পানে, যেন দৃষ্টি সরালেই রমণীটি সেখান থেকে উধাও হয়ে যাবে। সাইফান উধাও হয়ে যাবে, যেন দৃষ্টি সরালেই রমণীটি সেখান থেকে উধাও হয়ে যাবে। সাইফানকে এভাবে নিজের দিকে হ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে নীলা বলে ওঠে, আমাকে কি গাড়িতে উঠতে দিবেন না নাকি আমি চলে যাব? নীলার কথায় সাইফান কিছু বলতে যাবে তার আগেই ওপর থেকে ভেসে আসে একটি মেয়েলি স্বর, নিশি গাড়ির ভেতরে কে? মেয়েলি কণ্ঠস্বর কানে যেতে নীলা মাথা তুলে ওপরে তাকায়। ওপরে তাকাতেই দেখে সিনথিয়া হোস্টেলের নিচের কক্ষের দিকে বারান্দা থেকে নিচু ভুরু কুঁচকে তাকিয়ে আছে নীলার দিকে। নীলা পরিস্থিতি সামলাচ্ছে, একটু চেঁচিয়ে বলে, আরে, গাড়ির ভেতরে কে ড্রাইভ করছে? বলেছিলাম না আমি একটা জায়গায় যাচ্ছি, তাই ক্যাব বুকিং করেছিলাম, সেটাই আমাকে নিয়ে যেতে এসেছে। ও, হুম। এরই মধ্যে সাইফান ড্রাইভিং সিটের পাশের সিটের দরজাটা খুলে দিয়েছে। নীলা দ্রুত গতিতে সেই সিটে বসে পড়ে। নীলার বসার সাথে সাথে গাড়িটা চলতে শুরু করে। তবুও সিনথিয়া বারান্দা থেকে ভুরু কুঁচকে তাকিয়ে রইল নীলার পানে। গাড়ির মাঝ রাস্তায় আসতেই নীলা সাইফানকে উদ্দেশ্য করে বলে, একটি শপিং মলের সামনে গাড়িটা পার্ক করেন। সাইফান নীলার পানে তাকিয়ে পুনরায় ড্রাইভ করতে মনোযোগী হয় এবং বলে, শপিং মলে তুমি কি করবে? কি আজব, আপনি জানেন না শপিং মলে কি করে? শপিং মলে মানুষ শপিং করে। তাই তো বলছি, তুমি এখন আমাকে নিয়ে শপিং করতে যাবে নাকি? আরে ধুর, আমি কেন শপিং করতে যাব? তাহলে? নীলা সাইফানের দিকে তাকিয়ে বলে, আরে, আপনার আম্মুর জন্য শপিং করব। আপনার আম্মুকে কিছু একটা গিফট দিব। যতই হোক, আমি এখন একজন মেহমান হয়ে বেড়াতে যাচ্ছি। মেহমানরা কি খালি হাতে যায় নাকি কারোর বাসায়? এর প্রয়োজন নেই। ভারী কণ্ঠস্বর সাইফানের। নীলা সাইফানের দিকে এক পলক তাকিয়ে বলে, কি বলেন? আফটার অল, আমি আপনার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি, কিছু না নিয়ে গেলে কি হয়? আমি বলেছি না
তার কোনো প্রয়োজন নেই? না, আপনি শপিং মলের সামনে গাড়িটা পার্ক করবেন আপনি। আমি আপনার আম্মুর জন্য গিফট নিব। আমার মার জন্য আমি আছি। আমি গিফট কিনতে পারবো। সাইফানের কথা শুনে নীলা কিছুটা রাগী কণ্ঠে বলে, এমনভাবে বলছে যেন আমার কিছু হয় না আপনার আম্মু।